উপদেষ্টারা সেফ এক্সিট করছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আঘাত করছেন। আবার সার্জি সালামে সেটাকে ফাইনাল করে দিল যে না, সেফ এক্সিট একমাত্র হতে পারে মৃত্যু, মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নাই। এই যে হুঙ্কার, আতঙ্ক, সন্দেহ, আপনার কাছে কি মনে হচ্ছে? সেফ এক্সিট নিয়ে বললেন, ওই যে আমাদের জামালপুরের ভাষায় কথা আছে যে ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। ঢেল বুঝছেন তো আপনাদের এলাকায় কি বলে আমি জানি মানে খেতে যে চাকা দানা মাটি থাকে, শক্ত মাটি, ওই ক্ষেতের মাটি যেটা আবাদ করার আগে সমান করা হয়, পেছানো যে মই দেওয়া হয়, ওই ঢেলটা খেতেই ভাঙে। ওটা কিন্তু বাড়িতে না ভাঙিয়ে নিয়ে কেউ ঢালে না, মানে বুঝাইতে ক্ষেতের ডাল খেতের, এটা একটা ক্ষেতের ঢেল খেতে ভাঙা মানে বোঝায় যে যার যার বক্তব্য সেই প্রকাশ করে দিবে, গোপন তথ্য প্রকাশ করে দিবে। যেমনি আমার জাতীয় ভাতিজা বলে ফেলছে যে সবাই সেফ এক্সিট খুঁজতেছে, আবার আরেক ভাতিজা বলে ফেলছে, আমার জাতীয় ভাতিজা আরেকজন বলছে যে সেফ এক্সিট হচ্ছে মৃত্যু। আমি একটু যুক্ত করতে চাই যে ভাতিজাদের উপরে এবং হরিকোটায় তারা বলি আপনারা সেফ এক্সিট মৃত্যু তো পাবেন না, কারণ আপনারা কবর পুড়ে দিয়েছেন, কবর ভেঙেছেন, কবর থেকে তুলে লাশ জ্বালিয়ে দিয়েছেন, এগুলো অপদৃষ্টান্ত আপনারাই রেখে দিয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন সেফ এক্সিট, একটা জিনিস দেখেন, এখন তারা পলায়ন শব্দটা বলে না, অন্যের বেলায় সেফ এক্সিটের মানে অর্থটা কি আমি এটা বুঝি না। সেফ এক্সিট মানে কি? সেফ এক্সিটের অর্থ যদি আবিধানিক অর্থে আমি যাব না, আমার মতো আমি ব্যাখ্যা করি, জামাল করে ব্যাখ্যা করি। সেফ এক্সিট মানে হলো হে মহান প্রভু, এখন তো আল্লাহর নাম নেয় না আজহারিরা, এখন তো তারা হে প্রভু হে বলে। এদের প্রভু হে এলো বিদেশি পরাশক্তি গুলো, তাদের বলছে হে প্রভু হে তোমরা আমাদের তাড়াতাড়ি বাঁচাই নিয়ে যাও, এটা নাম হচ্ছে সেফ এক্সিট। আমরা যদি পালাই যাই, শেখ হাসিনার মতো তো হেলিকপ্টারে কেউ নিয়ে যাওয়ার মতো দেশ তাদের নাই, তাদের তো যোগ্যতা নাই, তারা তো হেলিকপ্টারে পিয়ে নেওয়ার যোগ্যতা নাই। তো তারা এখন আগেই বলতেছে আমাদের সেফ এক্সিট দাও। তবে একটা কথা বলি, যাহা কিছু রটে তাহা কিছু না কিছু বটে। তো এরা আসলেই পালাই দিয়ে চাইতেছে শুধু সেফ এক্সিট। আর দেখেন আমাদের যে পরিবেশ আপা বললেন বা পরিবেশ মন্ত্রী আপা বললেন, উনি খুঁজছেন না, এর মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। তিনি কেন খুঁজবেন? কারণ তিনি তো যেতে পারবেন না, চাইলেও যেতে পারবেন না, চাইলেও তিনি উনি কেউ বলছেন উনি সেন্ট মার্কিনে যাবেন, উনি ওখানে নিজের সবকিছু সাজিয়ে নিচ্ছেন, ওখানকার কচ্ছপ প্রবাল ওগুলো সব ঠিক করছেন জীব বৈচিত্র্যের জন্য। হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে এদের সেফ এক্সিটটা হলো ঢাকা থেকে এদের হেলিকপ্টারে দ্রুত সেন্ট মার্কিনে নিয়ে যাবে, তারপরে সেখান থেকে। এইটা একটা ভালো পয়েন্ট মনে করে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া তো আমি দেখতেছি না এদের সেফ এক্সিট, কারণ আকাশ দিয়ে যেতে পারছে না। আচ্ছা, পাকিস্তান দূরে, পাকিস্তান না, পাকিস্তান অনেক দূর, গেলে ভারত যেতে হবে, দুইটার একটা, ভারত যেতে হবে অথবা সেন্ট মার্কিন যেতে হবে। এরা হয় ভারতে পালাবে, এরাও আবার ভারতে পালাবে, নয়তো বা তাদের সেন্ট মার্কিনে যাবে। পাকিস্তানে তো নিবেন না, পাকিস্তানও তো বোধাই না, বুঝতে পারছেন, পাকিস্তানও তো বেকুব মনে করেন না। 20 লক্ষ বাঙালি এখনো থাকে, তাদের সুইপার মেথর চাপরাশি বানায় রাখছে, একটারও নাগরিকত্ব দেয় নাই। তো এদের নিয়ে যাবে এরা, এদের তো কামলা খাটাইতেছে, পাকিস্তানের শাসকেরা আছে কামলা খাটাই। আচ্ছা, আরেকটা কথা কই ফরিদ ভাই, সেটা হচ্ছে কেউ বলছেন আমাদের পরিবেশ উপদেষ্টার কথা ঠিকই আছে, তিনি সেফ এক্সিট চান না, আনসেফ এক্সিট কিছু আছে নাকি, আনসেফ এরকম, মানে ওইটা হয়তো চাচ্ছেন, এরকম কিছু আছে, শব্দ আছে ইংরেজিতে, আনসেফ বলে নাকি? সেফ এক্সিটের বোধহয় কোনো বিপরীত শব্দ হয় না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমাদের অন্যান্য উপদেষ্টা, আমরা চাই যে সবাই দেশে থাকেন, দেশের মানুষ আপনাদেরকে দেখতে চায়, দেশে থাকাটাই ভালো। পরিবেশ উপদেষ্টা সেটা, যে পরিবেশ উপদেষ্টা কিন্তু বলছে দেশে ছিলাম, আছি এবং থাকবো, দেশের মানুষ দেশেই চায়। আমি দোয়া করতেছি, আমি খুব দোয়া করতেছি, ডক্টর ইউনূস, হে আল্লাহ তুমি শুধু ইউনূসকে তুমি হায়াত দারাজ করো এবং শুধু ইউনূসকে তুমি বাংলাদেশে থাকার তৌফিক দান করো, আমিন বলেন। হাই খালেদ, হাই খালেদটা এখন খুব জনপ্রিয়তা পাইছে, হাই খালেদ। হ্যাঁ, ওই তখন ওই আসিফ স্যার বলবে হাই খালেদ সেফ এক্সিট না নেওয়ার কারণে ধরা খাইলাম, হাই খালেদ জামালপুর জনগণ তো পেটে পাড়া দেন করে গুবারি করতেছে, হাই খালেদ আমাদের দেশের রাষ্ট্রদূত বলা হয়েছে সাবর হোসেন চৌধুরীর সাথে দেখা করতেছেন। এখন এটা কি ক্লিয়ার বক্তব্য কেউ জানে না, এটা নিয়ে কথা উঠেছে, 3 দেশের রাষ্ট্রদূত সাবর হোসেন চৌধুরীর বাসায় গেল কেন, নানাবিধ কথা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কারো বাসায় রাষ্ট্রদূতরা যেতে পারেন, এই ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা না। আবার ফ্রান্স থেকে নাজিল হয়েছে
এই রাষ্ট্রদূতদেরকে বরখাস্ত করা হোক বা তাদের দেশে ফিরিয়ে দেওয়া হোক, এই ধরনের একটা কথা উঠছে। আপনি প্লিজ। জি জি বলুন। একজন অ্যাজাইলাম সিকার বলে যে দেশের একটা রাষ্ট্রদূতকে সরাইতে হবে না। আচ্ছা, তো আপনি মজা পেয়েছেন? কি আর পথ বায়ু বের করবো কিছুই বুঝতেছি না এদের কথা। যাই হোক, সেটা তারা করতেই পারে, কারণ তাদের কথায় তো ইউনুস নরে, একটা দেশের আদম ব্যাপারী কাম, তাই না? তো সে মনে করছে এই রাষ্ট্রদূতরা বোধহয় ডক্টর ইউনুসের মতো কিস্তিওয়ালা, সে বললেই তা হয়ে যাবে। যাই হোক, সে যেটা বলেছে এটার ব্যাপারে আর আলোচনা করতে চাই না, শুধু এইটুকুই বললাম, একজন অ্যাজাইলাম সিকার রাষ্ট্রদূতের বহিষ্কার চায়। এটা হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। এইবার আসি আমাদের নেতৃস্থানীয় বা যারা এখন দেশকে দখল করে চালাচ্ছেন, তারা বলেছেন রাষ্ট্রদূত যে কোনো বাসায় যেতে পারে। আমার বাসায় কেন যায় না রাষ্ট্রদূত? আপনার শ্বশুর বাড়ি কেন যায় না? কেন জামালপুর আমার বাড়িতে গেল না একটু খোঁজ নিতে? আপনার বাসায় খোঁজ নিল শুধু সাবের হোসেন চৌধুরীর বাসায়। তালমে গুস্ত কালা হায়, সাবের হোসেন চৌধুরীকে 2 ঘন্টার মধ্যে তার সকল মামলা তাকে খালাস করে দিয়ে তারা বলছে যে হয়তো তারা প্রস্তাব দিয়েছে আসেন নির্বাচনে করেন, কারণ নির্বাচন না, নৌকা মার্কায় নির্বাচন না করলে বা আওয়ামী লীগের লোক নির্বাচন না করলে এই নির্বাচনের তো 5 পয়সার দাম নেই। তাই সাবের হোসেন চৌধুরীকে ম্যানেজ করতে গিয়েছিলেন, তবে যথারীতি তিনি, আমি যতদূর জানি তিনি ম্যানেজ হন নাই, যথারীতি তিনি তো এই যে স্পষ্ট বক্তব্য ছাড়া আমরা এটা ব্যাখ্যা না যাই। আপনি কিন্তু আমাদের যে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা, তিনি বলেছেন যে ইইউ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এটা কি মিন করে? এটা মিন করে যে আওয়ামী লীগ ছাড়া জামাত, এনুস, চরমনাইয়ের পীর সাহেব, জর্দা পীর সাহেব, যে চর্ম নাই যারা আর কি, তারা আছে পায়তারা করতেছে যে জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে দূরে ঠেলে দিয়ে বাইপাস সার্জারি করে চাল চালায় তারা ক্ষমতায় চলে যাবে, হয় বিরোধী দল নয় সরকারি দল, সে আশায় ঘুরে বেড়ে বিএনপি আর আমির খসরু সাহেব কিন্তু এটা জামাতেরও একটা নক করে দিল, কানা একটু পানি দিয়ে দিল যে বাবা ফাল বেশি পাইরো না, বহুত ফাল পারছো, মানে দাম করে বহুত চেষ্টা চাঁদাবাজ বলছো, আমরা কিন্তু আওয়ামী লীগের নিয়ে আসবো, এটা বোঝানোর জন্য বলছে। আর এটাও সত্য, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ তো বলতে পারবে না যে এটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ কিভাবে হয়। এটা তো হয় না, এটা তো হতে পারে না, এভাবে হয় না। সুতরাং এটা তারা ভয়, এটা বলতেই পারে, এটা ভীতিও আছে তাদের, আর নির্দেশনাও থাকতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতো দলের উপরে যদি আন্তর্জাতিক প্রেশার থাকে ঘাঁটি দেওয়ার জন্য, বেচ দেওয়ার জন্য, এমনকি ক্ষমতা থেকে উচ্ছেদ করে দেওয়া হলো, যে কারণে বিএনপির উপরে প্রেশার থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া আপনি নির্বাচন করবেন, কে মানবে? কোনো 5 পয়সা দাম থাকে। আমির খসরু সাহেবরা যদি ক্ষমতায় চালায় চলেও যায় জামাতের এই বিরোধী দল বানিয়ে, তাই না? কিন্তু এটা তো 5 পয়সা দাম নাই। মানুষ হাসবে, হাসাহাসি করবে, সেই জন্যই তিনি এগুলো বলেছেন, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এবার আমরা একটা সবচেয়ে হট আইটেমে আসি। আপনার নিশ্চয়ই পছন্দ, আপনি কি কোনো অনুমান করতে পারেন কি বিষয়ে আমি কথা বলবো? এবং সেটা হচ্ছে যে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টাকে নিয়ে এখন কথা বলতে চাই। সবচেয়ে গরম আইটেম আমাদের আজকে, তিনি বলছেন যে আমি কোনো সেফ এক্সিট খুঁজছি না, নাহিদকেই পরিষ্কার করতে হবে কারা দেশ ত্যাগ করতে চাচ্ছে, কারা সেফ এক্সিট চাচ্ছে। আচ্ছা, আমাদের পরিবেশ উপদেষ্টার একটা বৈশিষ্ট্য আছে, ওনার কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক, ম্যাচিং সবকিছু কিন্তু দেশের মানুষ পছন্দ করে এবং তরুণ সমাজ বেশি পছন্দ করে। তার কথা বলার যে ভঙ্গি, তার যে প্রেজেন্টেশন, তার যে বাচন ভঙ্গি, কথা বলার ধরনটা একটু অন্যরকম। আবার ফ্রান্স থেকে বলা হয়েছে তিনি নাকি সুন্দরী কোটায় উপদেষ্টা হয়েছেন। সেনাবাহিনী কি এখন আছে মাঠে ময়দানে কোথাও, মানে তারা কি দায়িত্ব পালন করছে? এটা খোঁজ পাচ্ছি না অনেকদিন। পাওয়ার কি আপনার দাদা শ্বশুর নিছে না আমার নানা শ্বশুর নিছে? সেটা আমার দাদা শ্বশুর নাই, দাদা শ্বশুর নাই। তাহলে কে নিল এই যে আর্মির যে এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি কার কে নিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনার সরাসরি কথা বলেন না ভাই, ভায়া মিডিয়া হয়ে বললেন, উপমা দিয়ে বলেন, ভাত একটা টিপলেই হয়ে যায়, অত নলি আদাসের না কি কি বলে থাকেন, এগুলো সোজা বলেন, আমাদের বুঝতে অসুবিধা। চিঙ্কু বাম নিয়ে কথা বলেন, সব ভাষা আপনারা এগুলো একটা ডিকশনারি বের করেন, কাকে কি বলে থাকে আমরা এটা পড়ে জানবো, এরপর আপনাদের ইন্টারভিউ। সেখানে ডাস্টবিন শফিক হলো চামচা, ডাস্টবিন শফিক মানে থাকবে চামচা, বা গোয়ে বলছে বিপরীত শব্দ, প্রতিশব্দ, এগুলো আমি সে পরিচিত। গণতন্ত্র বিপরীত শব্দ হচ্ছে হলো শফিক, এগুলো আমরা তৈরি করেছি। একটা ডিকশনারি বের করেন। জি, আমরা একটা ছোট মিনি ডিকশনারি। বুঝতেছি না, আমাদের ওই যে
ফ্রান্স থেকেও যেসব শব্দগুলো আছে এগুলো আমরা সবগুলোর মিনিং বুঝি না, বুঝছো? নূর আহমেদ ফয়সাল বলছেন, উপস্থাপক ভাই ফরিদ বদমাসটাকে জিজ্ঞেস করেন কত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দালালি করে। আপনি কত টাকা পাইছেন সেটার কিছু অংশ প্লিজ আমার একটু শেয়ার করবেন, আমি ঘর ভাড়া দিতে পারছি না, একটু দেখা দেবেন। ওনার ঠিকানাটা দেন, ওনারা পাঠাই দিবেন। আচ্ছা তাহলে ওনার বিকাশে পাঠাই দিয়ে, ঠিক আছে, আমারটা ওনাকে দিয়ে দিন। হ্যাঁ তবে বলে দেয় কি পেয়েছি, বলে আচ্ছা বলেন বলেন। যা পেয়েছি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভালোবাসা অমূল্য, এটা পেয়েছি। কম্পেয়ার করতে পারবে সারা দেশের মানুষ যে ভালোবাসা রিটার্ন দিয়েছে, আমি ভাবতেই পারি নাই যে মুক্তিযুদ্ধের পক্ষে এত মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মানুষকে ভালোবাসে, ভাবতেই পারি না আমি। এটা পেয়েছি, এটা ভালো পুরস্কার, ভালো পুরস্কার, ভালো পুরস্কার। মোহাম্মদ মহিদ ফরিদ ভাই, আমাদের দক্ষিণবঙ্গের মানুষ অলরেডি জামাতকে সমর্থন দিয়েছে, তাদের একই কথা, জামাত ভালো, তারা চুরি করে না। আমরা এখন জনগণকে কি বলবো? আচ্ছা আপনার কাছে একটা পরামর্শ পেয়েছে, কি কইছে জামাত কি করে না, মানে জামাতকে সমর্থন দিয়ে ফেলছে, এখন আমরা তাদেরকে কি বলবো? এই যে ফরিদ ভাই, আমাদের দক্ষিণবঙ্গের মানুষ অলরেডি জামাতকে সমর্থন দিয়েছে, দক্ষিণবঙ্গের, তাদের একই কথা, জামাত ভালো, চুরি করে না। এখন আমরা জনগণকে কি বলবো? জামাত তো চুরি করে না, তো জামাত ডাকাতি করে। জামাত তো চুরি করে না, তো জামাত করে ডাকাতি। ঠিক আছে, আপনার পরামর্শ তার কাজে লাগবে, আপনার পরামর্শ তার কাজে লাগবে। জামাত বিএনপি করে হলো টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, জামাত তো পুরো ব্যাংকে নিয়ে নেয়, হাতিয়াবাজি করে ব্যাংক দল করে নেয়। আচ্ছা ঠিক আছে, আমরা আর বড় করি না ব্রাদার, আমরা অনেক কথা বলছি, দর্শক মন্ডলী আপনারা যারা ফরিদ ভাইয়ের কাছে আবার কি বলছেন সুমন সাহেব, রাজাকারকে আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে আপনার কাছে এখন টাকা হাতে, টাকা চায়, হাতের টাকা পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সার হিসাব হচ্ছে, টাকা পয়সা তো আমরা নাই। নীলক্ষেত থেকে ব্যালট না বানালে 300 আসনে জামানত বাজেয়াপ্ত হবে। ও নীলক্ষেত থেকে, ডাকসু থেকে অভিজ্ঞতা নিয়ে নীলক্ষেত থেকে যদি ব্যালট পেপার বানায় তাহলে জামাত 300 আসনে, আর না হলে জামানত হারাবে। জি, খুব গবেষণামূলক কথা বলছেন। এই জন্য তো পিআর করে জামাত, কেন পিআর করে বন্ধু, চরমনাই কেন পিআর করে, জামানত হারানোর ডরে বন্ধু, জামানত হারানোর ডরে, এটা সত্য। পিআর মানে পাবলিক রিলেশন, আমাদের মাথায় ঢুকে আছে, আমাদের এটা বেরোচ্ছে না, আমরা এটাকে অন্য কোনো মিনিং এটার হয়, এটা আমাদের মাথায় আসে না। পিআর মানে পাকিস্তান রিটার্ন, পিআর মানে পাকিস্তান রিটার্ন। কখনো সোজা পথে আসে না, যেমন ধরেন শিবির, আল শামসের তালিবর্ষ, ঠিক আছে, শামসের হলো শিবির তালিবর্ষ নিছে, আল বদরের প, দেখা গেছে রাজাকারের প, এটা মিলে হলো শিবির, এরা এরকমই, এরা খুব শিয়ানা হয়। ফরিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফরিদ ভাই শ্রেষ্ঠ মানুষ, তিনি সত্যের পক্ষে কথা বলে, সত্য কথা বলে। আচ্ছা উস্তাদ লিখছে, আর উস্তাদ আপনাকে ধন্যবাদ। তারপরে আমাদের দর্শক মন্ডলী অনেকে যুক্ত হয়েছেন, অনেকে লাইভ কমেন্টস করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার অনেকেই আমাদের ফরিদ ভাইকে খুব পছন্দ করে এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি। ভালো মন্দ উনি তার পুরস্কারের কথাটা বললেন, আওয়ামী লীগ থেকে কত টাকা খেয়েছে, চমৎকার ভাবে উত্তর দিয়েছেন যে হ্যাঁ, মানুষের ভালোবাসা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভালোবাসা, স্বাধীন বাংলাদেশের পক্ষের মানুষের ভালোবাসা তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন, এই জন্য তিনি গর্বিত, তার ভালো লাগছে খুব। আমরা সেটা চাই, সেই জিনিসগুলো, সেই কথাগুলো আপনারা সবসময় বলে যাবেন। আর দর্শক মন্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি আমরা বাংলাদেশ সময় রাত 11টায় লাইভ করার চেষ্টা করি। এই লোকটার বলে দেয় যে এক বদমাইশ বলছে যে আমাদের ইনকামের সোর্স কি, এটা জবাব দেবো, একটু উত্তর আমারটা দিয়ে দিই আমি আর কি, সুন্দর করে দিন। হ্যাঁ দেন। ভাতিজা 200 লোকের মাগনা চিকিৎসা করাইছি, 200 লোকের 200, হ্যাঁ আমার টাকা দিয়ে না করাইছি। আর আমার সোর্স অফ ইনকাম শুনবা, মেডিকেল ট্যুরিজমের বিজনেস করি, আরো শুনবা মেডিকেল ট্যুরিজমের ব্যবসা এবং পাটের ব্যবসা করি, আরো কিছু শুনবা। ভাতিজা এখন তুমি বলো আমির হামজার বিজনেস কি, বালা জাহারির বিজনেস কি, মালয়েশিয়াতে কিভাবে থাকে সেটাকে জানাও। আর লেখালেখি করি, এর থেকে না ইউটিউব থেকে কত আসে তুমি জানো ভাতিজা?
তুমি তো জানো না, আরো আমরা বিজনেস করি। আমরা হাতের, আমি শেখ ফরিদ 3টা টেকনিক্যাল কাজ জানি, 3টা পৃথিবীর যেখানে পাঠাবো আমি সেখানে কাজ করে খেতে পারবো এবং হ্যান্ডসাম ইনকাম করতে পারবো। ব্যবসা বুঝি, কনসালটেন্সি দেই, বুঝছো ভাতিজা? তোমারও যদি কনসালটেন্সি লাগে বিজনেসের, আইসো। আমার প্রধান বিজনেস হলো বিজনেস কনসালটেন্সি। সারা পৃথিবীতে যেখানে পাঠাবে ব্যবসা করো, আমার সাথে যোগাযোগ করো। এখন তুমি বলো সাইদির বলার বিজনেস কি, এখন তুমি বলো আমির হামজার বিজনেস কি, এখন তুমি বলো চিঙ্কু বান্দার বিজনেস কি। আমি ফরিদ মাসে কত টাকা ইনকাম করি তুমি জানো ভাতিজা? আমার আসছো, আমার কাছে আসো, যাই না যাইও, আমার সম্পর্কে কি জানো তুমি ভাতিজা? আর আপনার ব্যাপারটা আপনি বললে বলবেন, না বললে আপনার, এই যে কয়েকটা জানাইলাম আর অজানাটি বললাম না, বাস। আমার এক মাসে আরেকটা বলে দেই, বিএনপির তারেক রহমান কিন্তু জুয়া খেলতেছে যে 2009-এর পরে। আমি শেখ ফরিদ জুয়া খেলতাম আজকে থেকে 20 বছর আগে, ওইটাও আমার পেশা ছিল একদা। যখন তোমরা অনলাইন জুয়া বুঝো না, সিঙ্গাপুরকে জুয়া খেলতাম। আমার কাছে তোমার পেশা যেতে চুদির ভাই, সারা জীবন বাপের জমি বেঁচে গেছি চুদির ভাই, আমার কাছে এখন আমার ইনকাম, তবে ভাই আমার জন্য সে ঠিকই বলেছে, আমার ইনকাম কি? আমার ইনকাম নাই ভাই। আপনি আপনার ইনকাম থেকে আমার কিছু অর্থ সহযোগিতা করলাম করে তাদের জিগায় না কেন? আব্বাসির ব্যবসা কি, গাবগাছির ব্যবসা কি, রফিক পেতানির ব্যবসা কি, জামাতের নেতাদের ব্যবসা কি? ইলিয়াসের পেশা কি? আমেরিকাতে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি ইউটিউবে আসেন, ভাত পাওয়া যায় আমেরিকা। আচ্ছা ফ্রান্সে বসে আপনি কেমনে কামাই, কি করে খান আপনি? ওইখানে টাকা এটা জিজ্ঞেস করে না কেন? তাদের জন্য নয় আমির, তাদের ওই যে ড্রাইভার আমির, উবার ড্রাইভার যে ইলিয়াসের পেশা জিজ্ঞেস করে না কেন? ইনকাম কত?